উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ধর্মঘট ও গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন দাবিতে শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা এলাকা থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 11টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরীতে ধর্মঘট ও গণ অবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। আপনারা যারা সিলেটে বসবাস করেন প্রত্যেকের প্রতি অনুরোধ, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তোলা হয়েছে ঠিক তেমনি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাউকে না। প্রায় 500 শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মচারীদের আন্দোলনে গত 4 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে বরিশাল অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের কারখানায়। কাজ ফিরে পেতে প্রতিদিন শহরের বগুড়া রোডে কারখানার সামনে এবং ভিতরে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে চাকরিচ্যুতরা। শনিবার বিকালে কারখানার সামনে চাকরিচ্যুত ও অন্যান্য কারখানার শ্রমিকরা জোট বেঁধে বিক্ষোভ করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। প্রতিষ্ঠানের সেরি প্যাক বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীরা বলছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের কম টাকায় কাজ করিয়ে নিতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপি জোট থেকে সব আসনে যথাযথ মূল্যায়ন না পাওয়ার আশঙ্কা করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আবুধাবিতে এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যেখানে ভালো প্রার্থী দেবে সেখানে তাদের প্রার্থীর দরকার হবে না। প্রত্যাশা করেন নির্বাচনে এলডিপিকে যথার্থ মূল্যায়ন করবে বিএনপি। এলডিপি নেতা এস.এম. ইদ্রিসের সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ মহিউদ্দিন, নাজিমুদ্দিন, খোরশেদ আলম সহ অন্যরা। দেশি বিদেশি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন জেদ্দা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা বিমানবন্দরে পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদকে দেয়া অভ্যর্থনায় একথা বলেন তারা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ স্বপন, মুস্তাফিজুর রহমান শিবলু, সাখাওয়াত হোসেন, সুলাইমান ভুট্টা, আব্দুল জলিল, ইকবাল শিকদার, শেখ রুবেল সহ পশ্চিমাঞ্চল বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে প্রবাসের জনমত গঠনে কাজ করার আহ্বানও জানান তারা। শীতকালীন ফল জলপাইকে কেন্দ্র করে সিরাজগঞ্জে জমে উঠেছে বিশাল হাট। প্রতি বছর মৌসুমের 4 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাট। এখানকার উৎপাদিত জলপাইয়ের মান ভালো হয় দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন জলপাই কিনতে। বাড়তি তেমন কোনো পরিচর্যা ছাড়াই জলপাই চাষে বেশি লাভবান হয় আনন্দিত চাষিরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। কাঁচা জলপাইয়ের রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ এই 4 মাস জলপাইয়ের ভরা মৌসুম। মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটিতে সরগরম থাকে জলপাইয়ের বাজার। জলপাই উৎপাদনে অন্যতম এই জেলার বিভিন্ন বাগানের জলপাইয়ের ঠিকানা হয় বাগবাটি হাটে। চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় সেখানকার জলপাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। প্রতি হাটে প্রায় 4 থেকে 5 লাখ টাকা জলপাই কেনাবেচা হয় বলে জানান স্থানীয় ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা। 40 বছর হলো এই জলপাইয়ের ব্যবসা আমি করতেছি। আমরা এই জলপাইটা মূলত যখন মুকুল আসে তখন আমরা বিভিন্ন এলাকা থেকে বাগান সংগ্রহ করে কিনি। আমি বাগবাটি হাটে আসি, 1 মণ জলপাই বিক্রি করলাম 600 টাকা মণ। এই জলপাই একটু আমাদের বাগবাটি ইউনিয়নের জন্য একটু ঐতিহাসিক একটু আবাদ। আমাদের এই এলাকায় এবার জলপাই খুব ভালো ফলন হয়েছে, কিন্তু দাম কম। জলপাইয়ের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে যদি 12 মাসি জলপাইয়ের কোনো জাত উদ্ভাবন হয়ে থাকে
করা যায় তাহলে কৃষকগণ আরও উপকৃত হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আছে, বিশেষত বসতবাড়িকে লক্ষ্য রেখে সেই সমস্ত বসতবাড়ির কার্যক্রমে আমরা জলপাইয়ের চাষকে অন্তর্ভুক্ত করে থাকি। সিরাজগঞ্জে 101 হেক্টর জমিতে জলপাইয়ের চাষ হয়েছে। প্রতি বছর 905 মেট্রিক টন জলপাই উৎপাদন হয়ে থাকে। সড়ক অবকাঠামোগত উন্নয়ন করা গেলে জলপাইয়ের বাণিজ্য আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। অবসরের পরে রায়ে লেখা সংবিধান পরিপন্থী বলেছিলেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। সেই রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, যিনি অবসরের 16 মাস পর পূর্ণাঙ্গ রায় লেখেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব বিষয়ে উঠে আসে। এ সময় রিটকারীর আইনজীবী আরও বলেন, সংক্ষিপ্ত রায়ের সাথে পূর্ণাঙ্গ রায়ে সঙ্গতিপূর্ণ ছিল না। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, যা পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেয়া হয়। আর পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগেই সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে ত্রয়োদশ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার। এর পেছনে কারণ ছিল রাজনৈতিক, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। বিএনপি আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের উপর শুনানি করেন। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে, এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছে না বলেও জানান তিনি। রোববার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন গয়েশ্বর। বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়েশ্বরের। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা বিএনপি কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোলা সদর উপজেলার বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। শনিবার দুপুরে ভোলায় বিএনপি ও তার মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাংবাদিক ও পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জামালপুরে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ সহ 5 দফা দাবিতে চলছে অটোরিকশা চালকদের ধর্মঘট। সকাল থেকে ইজি বাইক ও রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। এতে করে শহরে বন্ধ রয়েছে সকল প্রকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল। এতে বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। আন্দোলনকারীরা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, গাড়ি রং করার সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
হানিফ ছাড়া মামলার অন্য ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার ৪ আসামি বর্তমানে পলাতক। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৫শে নভেম্বর। একই আদালত জুলাই হত্যাযজ্ঞের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে। এর মাধ্যমে তার বিরুদ্ধেও বিচার শুরু হলো। ইনু দোষী কি না ট্রাইব্যুনাল জানতে চাইলে তিনি আদালতকে বলেন, রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে মামলা থেকে খালাসও চেয়েছেন ইনু। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৩০শে নভেম্বর। সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের কনভারসেশন আছে। বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, বারবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। নূর হোসেনের রিপোর্ট। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে ৭ নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে ৭ নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দেশবিরোধী শক্তি। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার ইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও করছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। এ সময় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে বলেও সমালোচনা করেন গয়েশ্বর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে ডক্টর ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো ইস্যু নয়। জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করে নাহিদ বলেন, বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত অনৈক্য তৈরি হবে, তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,
নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখতেই নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের বিষয়টা ঝুলিয়ে রেখেছে। জুলাই সনদ আমরা আগের অবস্থানেই আছি। ঐকমত্য কমিশন সুপারিশমালা দিয়েছে, আমরা সেটাকে সমর্থন জানিয়েছি। সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি, আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে, অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তখন আমরা সনদে স্বাক্ষর করব। এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনো তো অবস্থান আমরা পাইনি। নিরাপত্তার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে, ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। বিশ্বকাপ শুরুর 3 মাস আগে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তরুণ প্রতিভাকে সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন 35 বছর বয়সী এই ব্যাটার। 93 ম্যাচে 33 গড়ে 2575 রান করে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ উইলিয়ামসনের। 2011 সালে নিউজিল্যান্ডের হয়ে টি-20তে অভিষেক হয় তার। ছিলেন অধিনায়কও, নেতৃত্ব দিয়েছেন 93 ম্যাচে। তার অধীনে 2016 ও 2022 বিশ্বকাপে সেমিফাইনাল এবং 2021 বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। 2024 টি-20 বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছাড়েন। এরপর আর এই সংস্করণে খেলা হয়নি তার। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে, টেস্ট এবং ফ্র্যাঞ্চাইজি টি-20তে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা জুলাই সনদ ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুপুরে ভোলার জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ভোলা জেলা সমন্বয়ক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার যথাসময়ে শেষ করে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন হাসনাত। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা এসে উপস্থিত হয়। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। দুপুরে জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী 3 বছরের জন্য দলটির নেতৃত্ব দিবেন। জামাতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি প্রেস ক্লাবের সামনেই আটকে দিয়েছে পুলিশ। পরে সেখান থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। তাদের সাথে বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বানও জানান তারা। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 13 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে টানা 21 দিনের এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমরা চাই না আমাদের কারো জনসমুক্তি এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক। দাবি না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে এক বিন্দুও
বিস্তৃত হব না। বর্তমান সরকার আমাদেরকে কোনো কার্যক্রম চলে না, তাই কারণে আমরা আবার এই প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি। আজকে আপনার এই ফাইলটা চূড়ান্ত পর্যায়ে আছে, আজকে সই হবে, আজকে সিগনেচার হবে, এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। খুদাই কোনো গন্ডগোল করতে চান, এটা উদ্দেশ্য না, এটা করেন না। আপনাদের এটা বললামই তো, আজকের দিনের মধ্যে হবে এটা। আলটিমেটাম আমি দিয়েছিলাম, যেহেতু শিক্ষকের মানতেছেন আন্দোলন চলবে, দেখে মিনিস্ট্রি থেকে বের এসিয়া পরবর্তী ব্রিফিং দেবো। প্রাথমিক শিক্ষার্থীদের জানুয়ারির প্রথম সপ্তাহে বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে বই বিতরণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বই সঠিক সময়ে হবে, কারণ আমাদের বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসছে। নির্বাচন তো জানুয়ারিতে হচ্ছে না, হ্যাঁ, তো আমরা জানুয়ারিতে বই দিয়ে দেবো। তো আমরা প্রাথমিকের বই জানুয়ারিতে সব দিয়ে দেবো, জানুয়ারির প্রথম তারিখে দিয়ে দেবো আমরা। উন্নয়ন বরাদ্দে বিভিন্ন খাতে সিলেটের প্রতি বৈষম্যের অভিযোগে স্থানীয় জেলা প্রশাসককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। সিলেটের প্রতি বৈষম্য এবং সড়ক ও রেলের বেহাল দশার প্রতিবাদে সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তারা। দুপুর 1টার পর তালা খুলে দেওয়া হয়। আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে এখানের ডিসি এসপিকে অফিসেই ঘুমাতে হবে। শেষ খবর পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। গ্যাস সংকটে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কারখানায় আবারও উৎপাদন শুরু হয়েছে। আজ থেকে সিইউএফএলে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হলো বলে নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। এর আগে গত 11 এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেডিসিএল কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দিনাজপুর সদরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে সদরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর হেতেমখা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অবকাঠামোকে কাজে লাগিয়ে মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হবার চিন্তায় রয়েছে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগরীর দক্ষিণ জামায়াত আয়োজিত 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদ রুখে দেয় এমন সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে বিএনপি। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ডক্টর তাহের বলেন, কারো চাপে সংস্কার বাস্তবায়ন থেকে যেন তিনি সরে না আসেন। যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে তা পুনরায় ফিরতে চাইলে তা প্রতিরোধে লড়াই করবে জামায়াত ইসলামী। ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। অবশেষে শাপলা কলি নিজেদের প্রতীক হিসেবে মেলে নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর নির্বাচন ভবনে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির দ্রুত নিবন্ধন চূড়ান্ত করার আহ্বান জানান। নভেম্বরের মধ্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করে ইসি সচিব বলেন, 12,76,12,000 ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শাপলা না পেলেও শাপলা কলিতেই সন্তুষ্ট এনসিপি। এই প্রতীককে নিজ দলের জন্য চূড়ান্ত বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তৃণমূলে শাপলা কলিও জনপ্রিয়তা পেয়েছে, এই কারণে তারা এটি গ্রহণ করছেন। ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলা কলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন। এর আগে সকালে ব্রিফিংয়ে নাহিদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো ইস্যু নয়। একদল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। আর ভোলা এক সভায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতে জুলাই সনদ ও সরকারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে কেউ কেউ। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানান, দেশে আগস্টের তুলনায় 13,04,780 জন ভোটার বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 18 নভেম্বর। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,00,000 আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,00,000। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ দ্রুতই শুরু হবে বলে জানান তিনি। বলেছিলেন যে নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ব্যবস্থার মধ্যে দ্রুত শৃঙ্খলা আনা না গেলে পুরো ব্যবস্থাটাই অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা, সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন। সভার শুরুতেই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়। দেশের রেলপথ, নৌপথ এবং সড়ক পথের যথাযথ ব্যবহার বাড়ানো গেলে এক্ষেত্রে ব্যাপক উন্নতি করা সম্ভব বলে জানানো হয় এই পরিকল্পনায়। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আগামীকালের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দাবি আদায়ে টানা 21 দিন ধরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তারা জানিয়েছেন, আগামীকাল দুপুর 12টায় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার পর পুলিশ প্রেস ক্লাবের সামনেই পদযাত্রা আটকে দেয়। বর্তমান সরকার আমাদেরকে কোনো কার্যক্রম চলে না, তাই কারণে আমরা আবার এই প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি। আমরা চাই না আমাদের কারো জনমুক্তি এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক। দাবি না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে এক বিন্দুও বিচ্যুত হব না। পরবর্তীতে 11 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সোমবারের মধ্যে জাতীয়করণের প্রক্রিয়ার শুরুর আশ্বাস দেন শিক্ষা বিভাগের সচিব। বৈঠক শেষে দাবি না মানা পর্যন্ত প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চলবে, এমনটাই জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান। 5 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি, ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন। ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে
এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবে। ইবতেদায়ী শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে 13 অক্টোবর অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলে সীমাহীন আর্থিক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সচিবালয়ে জ্বালানি চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যেসব জ্বালানি চুক্তির মাধ্যমে বিদ্যুৎ ক্রয় হয়েছে তাতে অনিয়ম, অবৈধ কর্মকাণ্ড এবং দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় কমিশন। তবে প্রাথমিকভাবে আদানির সাথে বিদ্যুৎ চুক্তিতে দুর্নীতির প্রমাণ পেলেও আন্তর্জাতিক আদালতে তা প্রমাণের জন্য আরও সময় লাগবে বলে জানান তিনি। হুটহাট এমন চুক্তি বাতিলে দেশকে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যাতে এমন অসম এবং অবৈধ চুক্তি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যদি পাই যে চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে, তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ এলিগেশনস যেগুলো হয়েছে বলে সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যাবে না। এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। ডেঙ্গুতে সবশেষ 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 1162 জন। এদিকে ডেঙ্গু মৌসুমে ঢাকা উত্তর সিটিতে আগের বছরের তুলনায় মৃত্যুর হার কয়েক গুণ কমেছে বলে দাবি করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। উত্তর সিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 2 বছরের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আক্রান্তের হার খানিকটা বাড়লেও মৃত্যুর হার অনেকটা কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র 1100 কর্মী কাজ করে জানিয়ে বলেন, জনবল বাড়লে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ সময় মৃত্যুর হার না কমার কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর মাইনুল বলেন, যারা মারা যাচ্ছেন তাদেরকে 24 ঘন্টাও সেবার সুযোগ পান না হাসপাতাল কর্তৃপক্ষ। বিনামূল্যে বেশি বেশি পরীক্ষার সুযোগ বাড়ানোর পরও যথাসময়ে রোগীরা হাসপাতালে আসলে মৃত্যুর হার আরও কম হতো। পুরো বাংলাদেশের অ্যাভারেজ দেখেন আর আমাদের অ্যাভারেজ দেখেন, আমাদের ডেঙ্গু ইনফেকশন আমরা ন্যাশনাল অ্যাভারেজের 4 ভাগের 1 ভাগ থেকেও কম। কোঅর্ডিনেশনের অভাব, এটা জুলাইয়ের আগের কথা। জুলাইয়ের পরে কোঅর্ডিনেশনের অভাব আমরা কোথাও দেখি না। যারা বলেন তার ফিল্ড সম্বন্ধে ধারণা নেই, সরকার কিভাবে চলে সে সম্বন্ধে ধারণা নেই। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। নভেম্বর মাসের জন্য এই দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1241 টাকা থেকে 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 7 অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় গ্যাসের দাম। একই সঙ্গে রোববার অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।